কেমন মেয়ে মানুষ তুমি, যে আজ পর্যন্ত আমাকে বাবা হওয়ার সুখ দিতে পারলে না। আমার জায়গায় অন্য কেউ থাকলে কবেই তোমাকে ছেড়ে দিত। কেন বেহায়ার মতো এখনো এখানে পড়ে আছো? চলে কেন যাচ্ছ না আমার সামনে থেকে, আমার জীবন থেকে? এতক্ষণ ধরে সাফওয়ানের শাক্ত তীরের ন্যায় কথাগুলো চুপচাপ শুনছিল সাউদা। এতদিন বাহিরের মানুষের থেকে এই কথাগুলো শুনে যতটা না কষ্ট পেত, তার চেয়ে হাজার লক্ষ গুণ পেল আজ। নিজের ভালোবাসার মানুষটি থেকে এমন তিক্ত কথা কোন মানুষই আশা করে না। সেখানে সাফওয়ান তো সাউদার প্রাণভোমরা। প্লিজ আমাকে একটু শান্তি দাও, আমাকে মুক্তি দাও এই যন্ত্রণা থেকে। সাউদার সামনে হাত জোর করে কথাগুলো বলে সাফওয়ান। কথাগুলো শেষ করে গটগট করে চলে যায় বাসার বাহিরে, আর পেছনে ফেলে রেখে যায় সাউদাহ নামক রমণীকে। সাফওয়ান সেখান থেকে প্রস্থান করলেও সাউদাহ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তাদের বেডরুম নামক কারাগারে। তারপর ধীরগতিতে পাশের সাজানো রুমটায় চলে যায়, যেখানে সাউদাহ আজ তাদের কিছু সুন্দর মুহূর্ত তৈরি করার জন্য সাজিয়েছিল। সাউদাহ রুমের দরজা আটকিয়ে ধপ করে নিচে বসে থাকে, আর ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল। এই কি সেই সাফওয়ান যে কিনা সাউদা তার সাথে কথা না বলার জন্য একসময় সুইসাইডও করতে গিয়েছিল? সেই সাফওয়ানই যদি হয় তাহলে সে কিভাবে আজ সাউদার থেকে মুক্তি চাইতে পারল? তার কি মনে নেই তাকে ভালোবেসেই তো বাপ ভাইয়ের নিষেধ অমান্য করে নিজের জীবন বিপদে ফেলে সাফওয়ানকে বিয়ে করেছিল সাউদা। সাউদা পুরো রুমটাতে একবার চোখ বুলিয়ে নেয়। রুমটা বিভিন্ন ধরনের বেলুন আর বাচ্চাদের ছবি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। কেন সাজিয়েছিল? কারণ সে আজ সাফওয়ানকে জানাতে চলেছিল তারা 2 জন থেকে 3 জন হতে চলেছে। আল্লাহ তাদের ডাক শুনে তাদের ঘর আলো করে কাউকে পাঠাতে চলেছেন, যে কিনা সাউদাকে মা আর সাফওয়ানকে বাবা বলে ডাকবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল জানানোর আগেই সব শেষ করার কথা বলে চলে গেল সাফওয়ান। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। সেখানে বসেই রাত শেষ করল সাউদা। ফজরের আজান কানে এলো। জায়গা থেকে উঠে অজু করে এসে নামাজ আদায় করতে লাগল। মোনাজাতে সাউদা শুধু 2টো জিনিস চাইল, একটা তার নিজের জন্য আরেকটা তার সন্তানের জন্য। নিজের জন্য সাউদা চাইল ধৈর্য। মহান রাব্বুল আলামিনকে বলল তাকে যেন সব ঝড় ঝাপটা সহ্য করার ধৈর্য দেন। আর বাবুর জন্য চাইল সে যাতে পৃথিবীতে সুস্থ সবল ভাবে আসে। সারাদিন পেরিয়ে রাত হয়ে এলো তাও সাফওয়ান এলো না। সাউদার এবার চিন্তা হতে লাগল। সে দুপুর থেকে সাফওয়ানকে কল দিচ্ছে কিন্তু ধরছে না সাফওয়ান। বিকেল থেকে ব্যস্ত বলা শুরু হয়, তার মানে তার নাম্বার সাফওয়ান ব্লক করেছে। তার কাছে সাফওয়ানের যতগুলো ফ্রেন্ডস আর কলিগের নাম্বার ছিল সকলের কাছে ফোন দিয়েছে, কিন্তু সকলের একটাই উত্তর, সাফওয়ান তাদের সাথে নেই। রাত পেরিয়ে আবার নতুন সকাল হলো কিন্তু সাফওয়ানের কোন খবর নেই। মানুষটা তো এই 5 বছরের সংসারে কখনো তো এমন করেনি। তাহলে কি সাউদার জন্য বাসায় আসছে না? তাকে সাফওয়ান নিজের জীবনে আর চাইছে না এটাই বোঝানোর জন্য কি তার এই গৃহত্যাগের সিদ্ধান্ত? তাহলে বেশ, যার গৃহ সেই থাকুক, সাউদাই চলে যাবে। মুক্ত করে দিয়ে যাবে সাফওয়ানকে। সাউদা সাজানো রুমটায় একবার চোখ বুলিয়ে সেই রুম থেকে বের হয়ে যায়, ফিরে আসে একটা তালা নিয়ে। তালা মারার আগে আরও একবার রুমটায় নজর বুলিয়ে তালা লাগিয়ে দেয়। প্রেগনেন্সি রিপোর্টটাও সেই রুমে রেখে দিয়েছে। আর কবে না কবে এই রুম খুলবে সাফওয়ান তার ঠিক নেই। তাই এই রুমেই রাখা সেফ মনে হয়েছে তার। এই রুমটা তারা তাদের বেবির জন্য ডেকোরেট করেছিল। বেবি তো আসতে চলেছে কিন্তু বেবির বাবাই তো তাকে চাইছে না। তাহলে কেন সে পড়ে থাকবে এখানে? সে তার বেবিকে নিয়ে দিব্যি ভালো থাকতে পারবে। তার কাউকে লাগবে না। না তার সাফওয়ানকে লাগবে আর না তার পরিবারকে। আর যেই বাবা মা কথা অমান্য করে সাফওয়ানকে বিয়ে করল, তাদের কাছে কোন মুখে যাবে? তাই সে সিদ্ধান্ত নিয়েছে, একাই মানুষ করবে তার বাচ্চার। সাউদা যথেষ্ট এডুকেটেড মেয়ে। বিয়ে করার পরও শত কষ্ট সয়েছে, তাও পড়ালেখাটা ছাড়েনি। কে জানতো তার এমন সাজানো সংসার তার ভালোবাসার মানুষটিই ভেঙে দেবে। সাউদা তাদের বেডরুমে এসে জাস্ট কয়েকটা সালোয়ার স্যুট, তার বিয়ের শাড়ি আর তার জমানো 30,000 টাকা নিয়ে রেডি হয়ে নেয়। বেড সাইড টেবিল থেকে তাদের বিয়ের ছবির ফ্রেমটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেটার দিকে, তারপর সেটাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। কাবার্ড খুলে সাফওয়ানের ডায়েরিটা হাতে নেয়। এই ডায়েরিটা সাউদা সাফওয়ানকে গিফট করেছিল। ডায়েরিটাতে তাদের ভার্সিটি লাইফের স্মৃতি মধুর দিনের কথা লিখে রাখত সাফওয়ান। ডায়েরিটার কয়েক পৃষ্ঠা পড়ে সাউদা। এই ডায়েরির প্রতিটা লাইন তার ঠুটস্থ, তাও আবার পড়ে সাউদা। তারপর পেছনের কয়েক পৃষ্ঠা বাদ দিয়ে লিখতে শুরু করে সাফওয়ানকে উদ্দেশ্য করে কয়েক লাইন কথা। সাফওয়ান, আমার প্রেমিক পুরুষ, আমার আরাধনার পুরুষ, আমার শত রাত জেগে নির্ঘুম থাকার পুরুষ। কেন এমন বদলে গেলে? একটা বাচ্চার জন্য। একটা বাচ্চা এতই ক্ষমতা রাখে আমার প্রতি তোমার ভালোবাসাগুলোকে নিঃশেষ করার।
কই আমার ভালোবাসাগুলো তো করলো না নিঃশেষ। আমি তো তোমাকে এখনো অনুভব করি। তোমার উপস্থিতি এখনো আমার হৃদয় মাঝে ঝড় তুলে, কাঁপিয়ে তুলে সমস্ত এতদিন সকলে বলতো বন্ধা, কাল তুমিও বলে দিলে। আমার ভালোবাসাকে তুচ্ছ করে দিলে একটা বাচ্চার জন্য। আমি জানি একটা বাচ্চা সংসার জীবনে কতটা ভূমিকা রাখে, তাই বলে আমার ভালোবাসাকে এমন করে অপমান করবে। এই অধিকার তো আমি তোমাকে দেইনি। যাই হোক, ভালোবাসার মানুষ একটা কেন 10টা অপমান করলেও আমি সাউদা ক্ষমা করে দেই। সেখানে তুমি তো আমার প্রাণ। তুমি বললে আমি নিজের প্রাণটাই না উৎসর্গ করি তোমার জন্য। আগে লোকমুখে শুনতাম পুরুষ মানুষের সফলতা আসলে সে নাকি সবার আগে তার শখের নারীটিকে ত্যাগ করে। সবাই আমাকে বলতো, তুমিও নাকি আমার সাথে এমন করবে। আমি বিশ্বাস করতাম না, আমি তাদের গর্ব করে বলতাম সবাই কি আর আমার সাফওয়ান যে তার সফলতার পর আমাকে ত্যাগ করবে। আমার সাফওয়ান সব পুরুষদের থেকে ভিন্ন, সে সব কিছু ত্যাগ করলেও আমাকে ত্যাগ করতে পারবে না। কিন্তু দেখো তাদের কথাই সত্য হয়ে গেল। সফলতা আসলো ঠিকই কিন্তু নিজের সাথে নিয়ে আসলো আমাকে নিঃশেষ করার অস্ত্র। এমন হবে জানলে আমি আল্লাহর কাছে চাইতাম না তোমার সফলতা। 3 রুমের সেই ভাড়া বাসায়ই সারা জীবন থাকতাম আমি, তাও তুমি আমার হয়ে থাকতে। বেশ কিছুদিন থেকেই আমার প্রতি তোমার বিরক্তি দেখতে পাচ্ছিলাম। ভেবেছিলাম কাজের প্রেশার, কিন্তু আমি মনে হয় ভুল ছিলাম। তোমার জীবনে যে নতুন বসন্তের আগমন ঘটেছে, তাই আমাকে এখন শীতের রিক্তা লাগছে। মনে আছে, একদিন বলেছিলে, সাউদাত তুমিহি না বৃথা সব আমার এই জীবনে, সেই তুমি কি না আজ আমাকে তোমার জীবন থেকে চলে যেতে বললে। হাহ, আমি চলে যাচ্ছি ভালোবাসা। তুমি নিজের মুখে আমার থেকে কিছু একটা চাইলে আর আমি সাউদাহ তা দেব না তোমায় তা কি করে হয়। তুমি আমার কাছে মুক্তি চাইলে আমি কি না দিয়ে থাকতে পারি। আমি তোমায় মুক্ত করে চলে গেলাম। ভালো থেকো আমার ভালোবাসা অন্যের সাথে। আমাদের পথ চলা এইটুকুই ছিল, তার সমাপ্তি হলো আজ। নতুন কাউকে নিয়ে সংসার সাজিও, যে তোমাকে বাবা হওয়ার সুখ দেবে। আমার দোয়া সারা জীবন তোমার জন্য থাকবে। লেখাটা একটু বড় হয়ে গেল তার জন্য সরি। আর হ্যাঁ, ডিভোর্স নিয়ে চিন্তা করো না, আমি সুযোগ বুঝে পাঠিয়ে দেব। কারণ হিসেবে থাকবে তোমাকে বাবার সুখ দিতে আমি ব্যর্থ, তাই আমাদের এই বিচ্ছেদ। আমি আর কখনোই তোমার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না, এটা সাউদাহ বিনতে আজাদের ওয়াদা। ইতি। তোমার কেউ না। কথাগুলো লিখতে লিখতে প্রায় পুরোটা পৃষ্ঠা সাউদা চোখের পানিতে ভিজে গেল। লেখা শেষ হলে ডায়েরির ভাজেই কতগুলো ছবি রাখলো সাউদা। ডায়েরিটাকে রাখার জন্য আবার কাবার্ড খুলে সাফওয়ানের কাপড়ের ভাঁজে রেখে কাবার্ড বন্ধ করে দিল। শেষবারের মতো নিজেদের ঘরটাকে একবার দেখে নিল। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। নাহার এক মুহূর্তও এখানে থাকা যাবে না, তাহলে আবারও মায়ার বাঁধনে পড়ে যাবে। তাড়াতাড়ি করে রুম থেকে ট্রলি ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। সদর দরজা দিয়ে বের হওয়ার আগে শেষবারের মতো নিজের হাতে সাজানো সংসারটাকে দেখে নিল সৌদা। 5 রুমের বিশাল ফ্ল্যাটটায় সাজানো সংসার ছেড়ে যাওয়ার সময় সৌদার মনে হতে লাগলো এই মুহূর্তে তার প্রাণটা আল্লাহ নিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হতো। মা, অনামিকা রাতুল গ্রামের বাড়ি থেকে যখন বাসায় আসবে তখন তাকে না দেখে কি দুশ্চিন্তা করবে, নাকি খুশি হবে এই ভেবে বন্ধা মেয়ে থেকে তারা মুক্তি পেল। না, আর কিছু ভাবে চায় না সাউদা। ফ্ল্যাটে তালা লাগিয়ে হাঁটা শুরু করে নতুন জীবনের উদ্দেশ্য। এই জীবনের পথচলা যে খুব একটা ভালো হবে না তা এখন থেকেই হালকা আভাস পাচ্ছে। বিল্ডিংয়ের নিচে নেমে সাউদা সিকিউরিটি গার্ডের কাছে যায়। বয়স্ক সিকিউরিটি গার্ডটা তাকে মেয়ের মতো স্নেহ করেন। সাউদা তার কাছে গিয়ে তাদের ফ্ল্যাটের চাবিটা এগিয়ে দিয়ে বলে, চাচা, চাবিটা আপনার কাছে রাখেন। ও এসে পড়লে দিয়ে দিয়েন। কালকে ও ফ্ল্যাটের চাবিটা নিয়ে যেতে ভুলে গিয়েছে। ও যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলেন আমার এক বান্ধবীর বাসায় গিয়েছি। আচ্ছা আম্মা। সিকিউরিটি চাচা চাবিটা নিজের হাতে নিয়ে বলে। সাউদা আবার তাকে বলে, চাচা যাই তাহলে, ভালো থাকবেন। নিজের আর চাচার শরীরের যত্ন নিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সিকিউরিটি চাচা হাসি মুখে বলে, যাও না আসি বলতে হয় আম্মা। আহো তুমি মা আল্লাহর নাম নিয়া। ফি আমানিল্লাহ। সাউদাহ নিজেদের অ্যাপার্টমেন্টের সামনেই একটা সিএনজি পেয়ে যায়। ওটা চড়েই চলে যায় অজানার উদ্দেশ্য। সাফওয়ান সেদিনও আসে না, তারপরের দিন আসে। সাফওয়ান নিজের গাড়ি পার্ক করে লিফটে উঠবে তখন সিকিউরিটি গার্ড চাচা তাকে ডাক দেয়। সিকিউরিটি গার্ড চাচা তাড়াতাড়ি করে হেঁটে এসে চাবিটা এগিয়ে দিয়ে বলে, স্যার চাবি দা আম্মায় দিয়া গেছে আর কইতে কইছে হে হের এক বান্ধবীর বাড়ি গেছে। আপনি নাকি চাবি নিয়া যান নাই তাই আমারে দিয়া গেছে চাবি দা। সাফওয়ান সিকিউরিটি চাচার কথা শুনে একটু অবাক হয়। সাউদাহ তাকে না বলে এই 5 বছরে কোথাও যায়নি, তাহলে আজ হঠাৎ তার উপর আবার ফ্ল্যাটের চাবি দিয়ে গেছে তার নাম করে।
বিষয়টা তার কাছে সুবিধার লাগে না। সে কিছু বলে না, সিকিউরিটি চাচার কাছ থেকে চাবিটা নিয়ে লিফটে করে চলে যায় নিজেদের ফ্ল্যাটে। সাফওয়ান আর সাউদার গল্পটা শুরু হয় আজ থেকে 5.5 কি 6 বছর আগে। সাউদাহ, যার পুরো নাম সাউদাহ বিনতে আজাদ, আর সাফওয়ানের পরো নাম সাফওয়ান জোহায়ের আবির। সাউদা 3 ভাই বোনের মধ্যে মেঝো, তার বাবা একজন সরকারি চাকরিজীবী, মা গৃহিণী। তার বড় ভাই ভার্সিটিতে শিক্ষার্থী থাকাকালীন দুজন বন্ধুর সাথে পার্টনারশিপে একটা ছোট বিজনেস শুরু করে, যা বর্তমানে ভালোই উন্নতি করেছে। আর ছোট ভাই বর্তমানে এইচএসসি দিয়েছে। সাফওয়ানরাও 3 ভাই বোন। সাফওয়ান বড়, তারপর রাতুল, যে কিনা এইচএসসি দিয়েছে। সাউদার ভাই আয়মান আর সাফওয়ানের ভাই রাতুল, তারা দুজন বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে তারা দুজন দুজনকে ছাড়া অচল। এবং তাদের সবার ছোট অনামিকা, যে 8ম শ্রেণীর ছাত্রী। সাফওয়ান আর সাউদার পরিচয় হয় তাদের ভার্সিটিতে। উচ্চ মধ্যবিত্ত ঘরের সাউদাহ প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিল মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে সাফওয়ানের। সাফওয়ানও যে তাকে পছন্দ করত না তা কিন্তু নয়, কিন্তু সে যে পরিবারের বড় ছেলে তার উপর বাবা নেয়। বাবার অনুপস্থিতিতে সব দায়িত্ব যে তার উপরই এসে পড়েছে, তাই তো সাউদাকে ভালোবাসা সত্ত্বেও কখনো আগ বাড়িয়ে ভালোবাসার দাবি নিয়ে যায়নি। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। ভার্সিটির টপার ছিল সাফওয়ান। পড়ালেখার কথা বলা হোক বা আচার ব্যবহারে সব দিক দিয়ে সাফওয়ান ছিল অতুলনীয়। সাফওয়ানের এইসব দিক দেখেই সাউদাই প্রথমে ভালোবাসার কথা জানিয়েছিল তাকে। সাফওয়ান তাকে তথাকথিত রিজেক্ট না করে শুধু এটুকুই বলেছিল, আমি পরিবারের বড় ছেলে, আমার পরিবারের সবার দায়িত্ব আমার উপর। তার উপর আমরা মধ্যবিত্ত, বলতে গেলে নিম্নবিত্তই। তোমার উচ্চ মধ্যবিত্ত বাবা কি তার আদরের রাজকন্যাকে কি এই গরিবের ঘরে সম্প্রদান করবেন? সাউদা সেদিন কিছু না বলে চলে যায়। সাফওয়ান অনেকক্ষণ সাউদার চলে যাওয়া দেখে তারপর চলে যায় নিজের কাজের জায়গায়। সাফওয়ান জানতো এমন কিছুই হবে, তাও সাউদার এমন নীরব প্রস্থান মেনে নিতে কষ্ট হচ্ছে তার। সে তখন একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। তারপর 1 সপ্তাহ সাউদার সাথে তার দেখা হয় না। সাফওয়ান এর জন্য কিছুটা চিন্তিতও ছিল। তার লাগবে না সাউদাকে নিজের জীবনে, কিন্তু হুট করে গায়েব হয়ে গেল কেন? 1 সপ্তাহ পর যেদিন ভার্সিটিতে এসেছিল সেদিন তাকে দেখতে একটু অসুস্থই লাগছিল। হাতে ব্যান্ডেজও ছিল। সাফওয়ান তার সাথে কথা বলার জন্য এগিয়ে গেলে সাউদা তাকে ইগনোর করে চলে যায়। সাফওয়ান সাউদার এরূপ আচরণে খুব অবাক হয়, তার সাথে ভীষণ কষ্টও পায়। এতদিন ধরে দেখে এসেছে কখনো সাউদাকে কারো সাথে এরূপ আচরণ করেনি। সাফওয়ানও দুঃখ ভরাক্রান্ত মনে ক্লাস করতে চলে যায়। সেদিন সব ক্লাস শেষ করে নিজের পার্ট টাইম জব থেকে যখন বাসায় ফিরল তখন অপরিচিত 3 জন মানুষকে দেখে অনেক অবাক হয়েছিল। অবাক হওয়ার কারণ তার বাবার মৃত্যুর পর সব আত্মীয় স্বজনরা তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল, এই কারণে যদি তাদের দায়িত্ব নেওয়া লাগে। সাফওয়ান অতিথিদের সাথে পরিচয় আদান প্রদানের পর জানতে পারে তারা সাউদার বাবা মা আর বড় ভাই। তারা সাউদার সাথে তার বিয়ের কথা বলতে এসেছিল। তাদের মেয়ে নাকি সাফওয়ানকে বিয়ে করার জন্য খাওয়া দাওয়া বন্ধ করা থেকে শুরু করে হাতের রোগও কেটেছিল। সাফওয়ান আর তার মা এইসব কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। সেদিন কথাবার্তা শেষে ঠিক করা হয় সাউদার অনার্সের ফার্স্ট সেমিস্টার শেষ হওয়ার পর তাদের আকদ করে রাখা হবে। সাফওয়ান একটা ভালো চাকরি পেলে তখন মেয়েকে তারা উঠিয়ে দিবেন ধুমধাম করে। যেই কথা সেই কাজ, 2 মাস পর সাউদার ফার্স্ট সেমিস্টার শেষ হলে তাদের আকদ করা হয়। তারপরের সময়টা তারা চুটিয়ে প্রেম করে। হালাল প্রেম যাকে বলে। তাদের এত সুন্দর রিলেশন দেখে অনেকেই হিংসে করত। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। সাফওয়ানের মাস্টার এক্সামের কয়েক মাস পর সে একটা মোটামুটি ভালো জব পায়। তখন সাউদা অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তারপর তাদের দুজনের ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য নিজেদের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে পুনরায় ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। শুরু হয় তাদের সংসার জীবন। এর মধ্যে সাফওয়ান বিসিএস পরীক্ষা দেয় প্রশাসন ক্যাডারে। প্রথমবার উত্তীর্ণ না হলেও পরেরবার সাউদার অনুপ্রেরণায় আর নিজের পরিশ্রমে সে পাশ করে। তারপর তাদের আর পেছনে ফিরে তাকাতে হয় না। এইচবির মাঝেও তারা কয়েকবার বাচ্চা নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা এক্ষেত্রে সফল হয় না। ডাক্তার দেখালেও সমস্যাটা যে কার তাও জানা যায় না। এতক্ষণ তো অনেক শুনলেন অতীত, এখন বর্তমান কি হয় তাই শুনি। সময় স্রষ্টার সৃষ্টিগুলোর মধ্যে একটি চমৎকার জিনিস হলো সময়, যা কখনো থেমে থাকে না। দেখতে দেখতে আরও 3 দিন চলে যায়। এই 3 দিনের প্রথম 2 দিন সাফওয়ান সাউদাকে ফোন না দিলেও গতকাল থেকে লাগাতার কল দিচ্ছে। গতকালও দিত না যদি না তার মা বলে কয় সাউদাকে ফোন দিতে বলতো। সাউদাকে কখনোই 2 বারের বেশি ফোন দেওয়া লাগতো না, কিন্তু আজ আর গতকাল এই 2 দিনে কম করে হলেও 100+ ফোন দেওয়া হয়েছে তাকে। কিন্তু ফোন রিং হতে হতে কেটে যাচ্ছে।
কত মেসেজও করা হয়েছে তারও কোন রিপ্লাই নেই। এখন তো আবার বন্ধ বলছে। সাফওয়ানের চিন্তায় পাগল হওয়ার জোগাড়। কই গেল তার সাউদা? কই গেল তার বউ? সেদিন একজনের রাগ আরেকজনের উপর দেখিয়ে কি যে ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সাফওয়ানের কাছে সাউদার যত ক্লাসমেট, ফ্রেন্ড জানা পরিচিত ছিল সকলকে সাফওয়ান ফোন দিয়েছে, কিন্তু কারো কাছে যায়নি বা যোগাযোগ করেনি সাউদা। আচ্ছা, তোমার সাথে সাউদা যোগাযোগ করলে আমাকে খবর দেবে। আল্লাহ হাফেজ। বরাবরের মতোই এইবারও হতাশ হয়ে ফোন রাখে সাফওয়ান। সাফওয়ানের সকল কথাই তার মা দরজায় দাঁড়িয়ে শুনে। সে সাফওয়ানের পাশে বসে বলে, সাফু, আমার মনে হয় সাউদার পরিবারকে সাউদার নিখোঁজ হওয়ার খবরটা দেওয়া উচিত। তাদের মেয়ে আজ কতগুলো দিন ধরে নিখোঁজ পড়ে ভালো মন্দ কিছু একটা হলে আমাদের দোষ হবে। ভালো মন্দ হবে মানে? সাউদার কি হবে মা? ওর কিছু হলে তোমার ছেলে যে শেষ হয়ে যাবে এমন কথা বলো না মা। মায়ের কোলে মুখ লুকিয়ে নিজের অশ্রুগুলো মুক্ত করে দেয় সাফওয়ান। কেন সেদিন ওই কথাগুলো বলতে গেল? কেন এত বড় আঘাত দিল সে সাউদাকে? আগে বাহিরের লোকেরা বললেই সাউদা কেমন পাগলের মতো করত। সেদিন সাফওয়ান নিজেই এই কথা বলেছিল, তাহলে এখন তার অবস্থা কেমন আছে? কার কাছে গিয়ে নিজের পাগলামি করছে? এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। বিকেলের দিকে সাউদার ভাই ভাবি আর তার ছোট ভাই আসে। অনেকদিন ধরে সাউদা তাদের সাথে যোগাযোগ না করায় তারা নিজেরাই এসে পড়েছে। সাউদার বড় ভাই আজমাতকে তার মা বলেছে মেয়েকে নিজের সাথে করে নিয়ে আসতে, অনেকদিন দেখেন না সে তার কন্যাকে। সাউদার পরিবারকে এমন একটা পরিস্থিতিতে কেউ আশা করেনি। সাফওয়ান বাসাতেই ছিল, সে ভেবে পাচ্ছে না আজমাতকে কি জবাব দেবে। বলা বাহুল্য সে আর আজমাত সমবয়সী। সাফওয়ানের পরিবার তাদের খাতিরদারিতে কোন কার্পণ্য করে না। সাউদার ভাবি বেশ কয়েকবার তার কথা জিজ্ঞেস করেছে, কিন্তু সাফওয়ান আর তার মা কোন না কোন কথা বলে কাটিয়ে দিয়েছে। রাত 8টার দিকে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই আজমাত সাফওয়ানের মাকে বলে, চাচি, আর রাত করব না, এখন আমরা উঠি। সাউদাকে একটু ডেকে দেন না। আম্মা তাকে সাথে করে নিয়ে যেতে বলেছে, না হলে বলেছে আজ আমাদের তিনজনকে বাসায় ঢুকতে দেবে না। কথাটা বলে আজমাত তার স্ত্রী হেসে দেয়। সাফওয়ান আর তার মা একে অপরের দিকে তাকায়। সাফওয়ান এই ভয়টাই পাচ্ছিল। সে আরও আগে বলে দিতে চেয়েছিল, কিন্তু তার মাই বলল আগে খাওয়া দাওয়া করুক তারপর বলতে। এখন তারা নিজেরাই জিজ্ঞেস করছে, এখন আর লুকানো মানে হয় না। সাফওয়ান গম্ভীর কণ্ঠে আজমাতকে বলে, আসলে আজমাত, একটা কথা আমরা তোমাদের থেকে গোপন করেছি। সাফওয়ানের এমন গম্ভীরপূর্ণ কণ্ঠ শুনে তারা সকলেই হাসাহাসি থামিয়ে সাফওয়ানের দিকে তাকায়। আজমাত তাকে জিজ্ঞেস করে, কি গোপন করেছ? সাফওয়ান ফুসফুস ভর্তি করে শ্বাস নেয়, তারপর চোখ বন্ধ করে বলে, সাউদাকে আজ 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাফওয়ানের এমন বক্তব্যে আজমাত আর হিয়া, সাউদার ভাবি, যেন আকাশ থেকে পড়ে। তারা বিস্ফোরিত দৃষ্টিতে সাফওয়ান আর তার মায়ের দিকে তাকিয়ে থাকে। সাউদার নিখোঁজের আজ 7তম দিন পূর্ণ হল। ওই দিন সাউদার ভাইকে জানানোর পর তার বাপ ভাই আর সাফওয়ান মিলে পুরো শহর চিরুনি তল্লাশি করে ফেলেছে। সাফওয়ান যেহেতু প্রশাসনের উচ্চ পর্যায়ে আছে, তাই সাউদাকে খোঁজার কাজটা গুরুত্বের সাথে করেছে পুলিশ। কিন্তু কোথায় সাউদা? তার যেন অস্তিত্বই মুছে গেছে এই শহরের বুক থেকে। সাফওয়ানদের বিল্ডিংয়ের দারোয়ান চাচার ভাষ্যমতে সাউদা যেদিন বাসা থেকে বের হয় সেদিনের সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ। সেখানে তার হাতে ছোট একটা কাপড়ের ব্যাগ দেখে। এটা দেখে তারা ধারণা করে সাউদা নিজ ইচ্ছায় চলে গিয়েছে। যেহেতু সাফওয়ান নিজে তাকে তার জীবন থেকে চলে যেতে বলেছে। সাফওয়ান পুলিশ ও সাউদার পরিবারকে সব কথাই জানায়। সিসিটিভি ফুটেজ চেক করে আর সাফওয়ানের কথা শুনে কারোই বুঝতে বাকি থাকে না সাউদা নিজ ইচ্ছায় গৃহত্যাগী হয়েছে। তারপর থেকে পুলিশও আর বেশি জোর দেয় না সাউদাকে খুঁজতে। সাউদার পরিবারের সাথেও সাফওয়ানদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। পুলিশ সাউদার খোঁজ করা বন্ধ করে দিলেও সাফওয়ান দেয় না। সাফওয়ানের যে তার প্রেয়সীকে লাগবে নিজের জীবনে। তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি শেষ করে তারা আবার হ্যাপি ফ্যামিলি হবে। এর মধ্যে সাফওয়ানের মা আবার অসুস্থ হয়ে 1 মাস হসপিটালে ছিল। মেয়ের মতো পুত্রবধূকে হারিয়ে সে প্রচণ্ড শোকাহত, তার উপর ছেলেটাও বউয়ের জন্য বলতে গেলে এক প্রকারে গৃহত্যাগী। এত টেনশন আর মানসিক চাপ না নিতে পেরে হার্ট অ্যাটাক করে বসেন। সাফওয়ান ও তার ভাই বোনদের অবস্থা সংকটাপন্ন ছিল বলে সাউদার পরিবার তাদের থেকে আর মুখ ফিরিয়ে রাখতে পারেনি। এগিয়ে এসেছিল তাদের দুঃসময়ে। বাড়িয়ে দিয়েছিল সাহায্য সহানুভূতির হাত। সাফওয়ানের মায়ের অসুস্থতার জন্য সাউদাকে খোঁজা করার কাজটা অনেকটাই ঝিমিয়ে পড়েছিল। ডাক্তাররা তাকে হসপিটাল থেকে ছুটি দিলে সাফওয়ান পুনরায় পুলিশ স্টেশনে যায় সাউদাকে খোঁজার বিষয়টা নিয়ে কথা বলতে।
এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। সেখানে পুলিশদের সাথে কথা বলে এটা বুঝতে পেরেছে পুলিশেরা হাল ছেড়ে দিয়েছে। তারা আর সাউদাকে খুঁজতে তেমন একটা সাহায্য সহযোগিতা করবে না। তাই সাফওয়ান নিজের উদ্যোগে সাউদাকে খুঁজতে থাকে, কিন্তু ফলাফল শূন্য। তার এমন অবস্থা দেখে তার এক কলিগের পরামর্শ দেয় একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করতে সাউদাকে খোঁজার জন্য। সাফওয়ান তাই করে। আজ তার সাথেই আবার দেখা করতে যাচ্ছে সাফওয়ান। ডিটেকটিভটির নাম জুবাইর মাহমুদ আদিল। সাফওয়ান আদিলের অফিসে এসে রিসেপশনিস্টকে তার আসার কথা জানাতে বলে আদিলকে। রিসেপশনিস্ট ফোন করে আদিলের এ কে সাফওয়ানের কথা বললে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। কি আর করার, অপেক্ষা ছাড়া সাফওয়ানের আজকাল আর কোন কাজ নেই। আধা ঘন্টা ওর আদিলের এ এসে সাফওয়ানকে ডেকে নিয়ে যায়। সাফওয়ান প্রাথমিক কথাবার্তা শেষ করে কাজের কথায় যায়। আদিল বলা শুরু করে, জুহাইর, আজ আপনার স্ত্রীর নিখোঁজের 60তম দিন পূর্ণ হলো, তাই না? কিন্তু আজও আমি তার কোন খোঁজ পেলাম না। কেউ যদি হারিয়ে যায় বা কিডন্যাপ করা হয় তাহলে তাকে খুঁজলে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে আদৌ কি পাওয়া যায়? আপনি বিজ্ঞ মানুষ, আপনার কাছে আমার প্রশ্ন রইল। আমি জানি না কিচ্ছু, আপনি প্লিজ আমার ওয়াইফকে খুঁজে এনে দেন। প্লিজ, আপনার যত টাকা লাগবে আমি দেব, তাও তাকে খুঁজে এনে দেন। টাকা দিলেই যদি হতো তাহলে এতদিন আপনার বউ আপনার ঘরে থাকতমি। জুহাইয়ের, তাই নয় কি? নিশ্চুপ। যাই হোক, আপনার ওয়াইফের কল লিস্ট বলছে সে হারিয়ে যাওয়ার কিছু দিন আগে জয়া নাক একজন বের সাথে দেখা করেছিল। তার সাথে আপনার ওয়াইফের কি কাজ থাকতে পারে, আপনি কি কিছু ধারণা করতে পারছেন? তার কাছে আমরা গিয়েছিলাম বেশ কয়েকবার, আমার একটু ট্রিটমেন্টের জন্য। কিসের ট্রিটমেন্ট জানতে পারি? সাফওয়ান অস্বস্তি হচ্ছিল আদিলকে কথাগুলো বলতে। আদিল তখন বলে, আপনার ছোট থেকে ছোট একটা ক্লু আমাদের অনেক সাহায্য করবে আপনার ওয়াইফকে খুঁজতে। তার কথা শুনে সাফওয়ান নিজের সব অস্বস্তি এক সাইডে রেখে বলে, আমরা লাস্ট কয়েক বছর ধরে ফ্যামিলি প্ল্যান করছিলাম, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছিলাম। তখন আমার এক কলিগ জয়ার কথা বলে, আমরা তার কাছে প্রায় 2 বছর ট্রিটমেন্ট নেই, কিন্তু তাও আমাদের কোন বাচ্চা হচ্ছিল না। তারপর আমি বলি আর কোন ট্রিটমেন্ট নেব না, আল্লাহ যা করবেন দেখা যাবে। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। আদিল সাফওয়ানের সব কথা মনোযোগ দিয়ে শুনে তারপর তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনার মিসেস আবার ওই দিন আবার কেন উনার কাছে গিয়েছিল? সেটা তো আমার জানা নেই। আদিল, বাহ, আপনার ওয়াইফ ডাক্তারের কাছে যাচ্ছে আর আপনি হাজবেন্ড হয়ে জানেন না কেন সে যাচ্ছে? ব্যাপারটা একটু অদ্ভুত না? অদ্ভুত হবে কেন? আমার কি কোন কাজ নেই যে আমার ওয়াইফ কোথায় যাচ্ছে, কি করছে তার খোঁজ খবর নেব বসে বসে? তাছাড়া আমি আমার ওয়াইফকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার ওয়াইফের উপর। সব বুঝলাম, কিন্তু আপনার ওয়াইফ শুধু শুধু তো আর গাইনি স্পেশালিস্টের কাছে যাবে না। নিশ্চয় তেমন কোন কারণ ছিল যার কারণে সে এতদিন পর আবার সেই ডাক্তারের কাছে গিয়েছে। আপনি কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করবেন প্লিজ? আমি আপাতত কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি? আপনারা কল লিস্টের মাধ্যমে স্পষ্ট জানতে পারছেন আপনার ওয়াইফ জয়ার সাথে সর্বশেষ সাক্ষাৎ করেছে, তাহলে আপনারা তাকে ইন্টারোগেট করেননি কেন? তার সাথে দেখা করলে হয়তো অজানা অনেক কিছুই জানতে পারতেন। আপনাকে কে বলল পুলিশ টিম তার কাছে যায়নি? আমি এবং পুলিশের একটা টিম গিয়েছিলাম তার চেম্বারে, কিন্তু সে তখন আউট অফ দ্য কান্ট্রি ছিল। তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারি সে কোন একটা কোর্সের জন্য লন্ডন গিয়েছে, আসবে 2 মাস পর। তার পার্সোনাল নাম্বার চাইলে উনি জানান জয়া তার পার্সোনাল নাম্বার কাউকে দিতে নিষেধ করেছেন। এমনকি তার অ্যাসিস্ট্যান্ট নিজেও তার নাম্বার জানে না। আদিল সাফওয়ানের কথা শুনে কিছু ভাবে, তারপর হুট করে বলে, আপনি বললেন সে 2 মাসের কোর্সে গিয়েছে, 2 মাস তো আরও আগেই শেষ হয়েছে, তারপর কি জয়ার সাথে দেখা করেছিলেন? না, আমার তার কথাটা মাথা থেকে বের হয়েই গিয়েছিল। আপনি তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেন। আজ হলে আরও বেশি ভালো হয়। সাফওয়ান আদিলের ক্যাবিনে বসেই জয়ার সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেলে লাঞ্চের পর তাদের যেতে বলেছে। সাফওয়ান আদিলকে কথাটা বলে বের হয়ে আসে তার ক্যাবিন থেকে। আদিলের অফিসের পাশের একটা ক্যাফেতে বসে বাকি সময়টা কাটায়। আজ তার অফিস নেই, ছুটি নিয়েছে। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। সাফওয়ান ঠিক টাইমে আবার উপস্থিত হয় আদিলের অফিসে। সেখান থেকে তারা দুজন রওনা হয় জয়ার উদ্দেশ্য। আধা ঘন্টা পর তারা তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়।
লাঞ্চের পর জয়া ফ্রি থাকেন। তারা ডাইরেক্ট তার ক্যাবিনে যায়। জয়া সাফওয়ানকে দেখে বলে, আরে সাফওয়ান, আপনি একা যে, আপনার মিসেস কোথায়? হঠাৎ আমার মিসেসের কথা জিজ্ঞেস করলেন যে সাফওয়ান এবং আদিল চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করে সাফওয়ান। জয়া বলে, তাহলে কি আপনারা অন্য কোন ডাক্তারের আন্ডারে রেখে আপনার ওয়াইফের ট্রিটমেন্ট করাচ্ছেন? মানে, কি বলছেন আপনি উল্টো পাল্টা? আমার ওয়াইফের কি হয়েছে? সাফওয়ান বসা থেকে উঠে অস্থির হয়ে কথাগুলো বলে। আদিল কিছুটা আন্দাজ করতে পেরেছে বিষয়টা। তাও সে নীরবতা অবলম্বন করে। জয়া নিজেই বলে, আপনি এত অবাক হচ্ছেন যে, কেন আপনি কি জানেন না আপনার ওয়াইফ প্রেগন্যান্ট? সাফওয়ানের দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। জয়া কি বলল তা তাৎক্ষণিক তার মস্তিষ্ক ক্যাচ করতে পারে না। তাই সে আবার জিজ্ঞেস করল, কে? আপনি কি বললেন আমি বুঝতে পারিনি কাইন্ডলি আবার বলবেন। আমি বলেছি যে আপনার ওয়াইফ গর্ভবতী। আপনারা প্যারেন্টস হতে চলেছেন খুব শীঘ্রই। সাফওয়ানের জয়ার কথা শুনে মাথা ঘুরে যায়, সে দাঁড়ানো থেকে পড়ে যেত লাগলে আদিল তার হাত ধরে ফেলে আর চেয়ারে বসিয়ে দেয়। জয়া তাড়াতাড়ি করে এক গ্লাস পানি দেয়। সাফওয়ান পানিটা খেয়ে থম মেরে বসে থাকে। জয়া খানিক বাদে জিজ্ঞেস করে, আর ইউ ওকে জুহাইর, আপনি কি এখন একটু বেটার ফিল করছেন? সাফওয়ান হ্যাঁ বা না কিছুই বলে না। আদিল সাফওয়ানের মনের অবস্থা বুঝতে পারে। তাই সে নিজেই জয়াকে বলে, হ্যালো আমি জুবাইর মাহমুদ আদিল, প্রাইভেট ডিটেকটিভ। সাফওয়ান জুহাইয়ের আবির আমাকে হায়ার করেছে তার স্ত্রীকে খুঁজে বের করার জন্য যে কিনা আজ 2 মাস ধরে নিখোঁজ। জয়া লাস্টের কথাগুলো শুনে ভীষণ চমকে যায়। সে বলে, ও মাই গড, এই অবস্থায় সে নিখোঁজ। আপনারা কি তার কোন খোঁজে পাননি? আপাতত তো না। আপনি যদি তাদের সম্পর্কে যা কিছু জানেন আমাকে বলেন তাহলে আমার মিসেস সাউদা জুহাইরকে খুঁজতে হেল্প হবে। জি অবশ্যই। তারা জন আমার কাছেই ট্রিটমেন্ট করিয়েছিলেন। মিসেস জোহাইরের বিয়ের 2 বছরেও মিসেস জোহাইর কনসিভ করতে পারছিলেন না। আমি তাদের কিছু টেস্ট করাই। সেখানে প্রবলেম আসে জোহাইরের। জয়ার কথা শুনে সাফওয়ান একের পর এক ঝটকা খাচ্ছে। সে কে বলে, আমার প্রবলেম মানে? তাহলে তখন রিপোর্ট পাওয়ার পর যখন আপনার কাছে আসলাম সেদিন কেন বললেন না আমার প্রবলেম ছিল? সাফওয়ান কেমন পাগলের মতো করছে। তার সমস্যা ছিল তাহলে সাউদাকে কেন এতদিন এত লাঞ্ছনা সহ্য করতে হলো? শেষমেশ সেও তো সাউদাকে আর সকলের মতো চরম কষ্ট দিল। তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন করল, তাকে তার জীবন থেকে চলে যেতে বাধ্য করল। সাফওয়ান আর সাউদার প্রথম বিবাহবার্ষিকীর দিন সাফওয়ান একটা বাইক কিনে সাউদাকে সারপ্রাইজ দিয়েছিল। রাত 12টায় তারা বাইকে করে ঘুরতে বের হয়েছিল। প্রেমের 1 বছর আর বিয়ের 1 বছর, মোট 2 বছরের সম্পর্কে তাদের কখনোই এমনভাবে রাতে বের হওয়া হয়নি। সাফওয়ান তার চাকরি খোঁজা নিয়ে ব্যস্ত ছিল। আর সাউদার যাওয়ার ইচ্ছে থাকলেও সাফওয়ানের উপর কখনোই প্রেশার দিত না। সেদিন সাফওয়ানই সাউদাকে নিজ থেকে বলেছিল রাতের ঢাকা ঘুরে দেখার। সাউদা কি আর তা প্রত্যাখ্যান করে? সেও এক বাক্যে রাজি হয়ে যায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা হাইওয়েতে উঠে। প্ল্যান ছিল আজ সারা রাত এদিক সেদিকে ঘুরে ভোরে বাসায় ফিরবে। কিন্তু রাত 2টোর দিকে তাদের একটা অ্যাক্সিডেন্টে হয়। দুজনে ভালোই আহত হয়। কিছুটা দূরে একটা চায়ের টং খোলা ছিল এবং সেখানে থাকা কিছু লোকের কারণে সে যাত্রায় তারা বেঁচে যায়। ওই ঘটনার পর তারা দুজন এত বছরের সংসার জীবনে আর কখনোই নিজেদের বিবাহবার্ষিকী পালন করেনি। কিন্তু সেই অ্যাক্সিডেন্টের কারণে সাফওয়ানের কিছু ইন্টারনাল প্রবলেম দেখা দেয়। তার বাবা হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যায় আর এসবি ধরা পড়ে যখন জয়া তাদের দুজনকে কিছু টেস্ট করায় তখন। তাদের টেস্টের রিপোর্ট দেওয়ার একদিন আগেই সাউদা রিপোর্টগুলো কালেক্ট করে জয়ার কাছে একা একাই আসে। জয়া যখন সাউদাকে সাফওয়ানের হেলথ প্রবলেমগুলোর কথা বলে তখন সাউদা 2 ঘন্টার মতো অজ্ঞান ছিল। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। জ্ঞান ফেরার পর সাউদা জয়ার পায়ে ধরে অনুরোধ করেছিল সাফওয়ানকে এইসব না জানাতে। সাউদা জানে সাফওয়ান বাচ্চা কতটা ভালোবাসে। ছোট কোন বাচ্চা দেখলেই সে নিজেও বাচ্চা হয়ে তার সাথে দুষ্টুমি করতে থাকে। সাফওয়ান তাকে বিয়ের পর প্রায়ই বলতো, সাউদা আমরা কোন ফ্যামিলি প্ল্যানিং করব না। আল্লাহ যতগুলো বাচ্চা দেবেন আমরা খুশি মনে তা কবুল করব। সেই বাচ্চা পাগল সাফওয়ান যদি শুনে তার সমস্যার জন্য সাউদা মা হতে পারবে না তাহলে সে বিনা বাক্যে সাউদাকে ছেড়ে দিতে পারে। এছাড়া সাফওয়ান নিজেও ভীষণ কষ্ট প্লাস ভেঙে পড়বে।
সাউদা কিভাবে সাফওয়ানকে এতটা কষ্টে দেখবে? সে সাফওয়ানকে এতটাই ভালোবাসে যে সাফওয়ানের জন্য নিজের মা হওয়ার সুখটা বিসর্জন দিয়েছিল। এর মধ্যে জয়া সাউদাকে অবশ্য একটা আশার আলো দেখিয়েছিল। সে সাউদাকে বলেছিল সাফওয়ান যদি রেগুলার মেডিসিন ও ট্রিটমেন্ট করায় তাহলে তারা বাবা মা হতে পারবে। এই কথা শুনে একটু সাহস পায় মনে মনে। তারপর টানা 2 বছর সাফওয়ান ও সে মেডিসিন প্লাস ট্রিটমেন্ট নেয়। 2 বছরেও যখন আশানুরূপ ফল পাচ্ছিল না তখন সাফওয়ান বলে আর কোন ট্রিটমেন্ট করাবে না। কিন্তু সাউদা হাল ছাড়েনি। সে সাফওয়ানকে কোন না কোন ভাবে মেডিসিনগুলো দিত। লাস্ট 1 বছর আগে সাফওয়ানের সমস্যা কিছুটা নির্মূল হলে জয়া তাদের আবার চেষ্টা করতে বলেন। ফাইনালি আল্লাহর রহমতে 3 মাস আগে সাউদার প্রেগনেন্ট হওয়াটা লক্ষণগুলো দেখা দিলে সে তাড়াতাড়ি জয়ার সাথে দেখা করে সব জানায়। জয়া আবার তার প্রেগনেন্সি টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। সাউদা সেদিন অনেক কেঁদেছিল। তারপর একটু শান্ত হলে জয়াকে বলে সাফওয়ানকে এখনই না জানাতে। সামনেই সাফওয়ানের জন্মদিন, ওই দিন সারপ্রাইজ দেবে বলে জানায়। এতক্ষণ এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করে জয়া। কথাগুলো শেষ করে তার সামনে রাখা গ্লাস থেকে পানি খেয়ে গলাটা ভিজিয়ে নেয়। তার এই সব কথা এক ধ্যানে শুনছিল সাফওয়ান এবং আদিল। জয়ার কথা শেষ হওয়ার পর তারা দুজন কিছুক্ষণ থম মেরে বসে থাকে। হঠাৎই সাফওয়ান নিজের চেয়ার ছেড়ে উঠে যায়। আর পাগলের মতো হাসতে থাকে। উপস্থিত বাকি দুজনেই বুঝতে পারে সাফওয়ান অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর হয়ে গিয়েছে। জয়া নিজে থেকেই বলে, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি মি জুহাইয়ের। কিন্তু আপনাকে এখন স্ট্রঙ্গ থাকতে হবে আপনার বউ বাচ্চাকে খুঁজে বের করার জন্য। সাফওয়ান হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে সেভাবেই বলে, কি বলছেন আপনি? আমার কষ্ট হবে কেন? আমার কোন কষ্ট নেই। ভালোই হয়েছে সাউদা আমাকে ছেড়ে চলে গেছে। এই সম্পর্কের শুরু থেকে শুধু ওই এফোর্ট দিয়ে আজ এই পর্যন্ত এনেছিল। আমি শুধু ওকে ইউজি করে আসলাম এতদিন। প্রথমে ওপর ভালোবাসা, ওর দেওয়া অনুপ্রেরণা আর আজ ওর সেলফ রেসপেক্টকে ইউজ করে ওকে প্রচণ্ড আঘাত করলাম। ওকে আমার জীবন থেকে চলে যেতে বাধ্য করলাম। না, ও একদম ঠিকই করেছে আমাকে ছেড়ে গিয়ে। আমি আর ওকে খুঁজব না আমার লাইফে ফিরে আসার জন্য। এই মি আদিল, আপনার চার্জ আমি পেমেন্ট করে দেব। আপনিও আর খুঁজবেন না। আমি ওকে ডিজার্ভই করি না। আমি জানি ও একজন স্ট্রঙ্গ মেয়ে। নিজেকে আর আমাদের বাচ্চাকে, সরি আমার না, শুধু ওর বাচ্চাকে ও ঠিকই সামলে নেবে। মানুষের মতো মানুষ করবে। আমি জানি এইটা, আমি জানি। কথাটা বলতে বলতে সাফওয়ান জয়ার চেম্বার থেকে বের হয়ে যায়। পেছনে রেখে যায় তার প্রখর কষ্টের সাক্ষী 2 জন ব্যক্তিকে। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। রাত 2টো বেজে গেছে, সাফওয়ান এখনো বাসায় আসেনি। তার মা চিন্তায় পাগল হওয়ার দশা হয়েছে। প্রথমে মেয়ের মতো ছেলেরা বউটা হারালো। এখন আবার ছেলেটার খোঁজ পাচ্ছে না আজ সারাটা দিন। আরও আধা ঘন্টা পর সাফওয়ান আসে বাসায়। তার মা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে সে চোখের সামনে ছেলের ক্লান্ত, পরিশ্রান্ত মুখটা দেখতে পায়। আজ বহু বছর পর আবার ছেলের এই অগোছালো ক্লান্ত মুখশ্রীটা দেখলেন। সাফওয়ানকে তার মা বলেন, মুখ হাত ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। সাফওয়ান বলে, আমার ক্ষুধা নেই মা, তুমি গিয়ে শুয়ে পড়ো। কথাটা বলে সাফওয়ান নিজের রুমে চলে যায়। রুমে ঢুকতেই বেডের পেছনের দেয়ালের উপর চোখ পড়ে। বড় করে বাঁধানো তার আর সাউদার বিয়ের ছবি। এই ছবিটা যতবার দেখে ততবারই প্রশান্তিতে বুকটা ভরে যায় সাফওয়ানের। ছবি থেকে চোখ সরিয়ে পুরো রুমটায় একবার চোখ বুলায় সাফওয়ান। আজ 2 মাস হয়ে গেল সাউদা তাকে ছেড়ে গেছে। না, সে ভুল ভাবছে। সাউদা তো তাকে ছেড়ে যায়নি, সাফওয়ান নিজে বাধ্য করেছে সাউদাকে চলে যেতে। এসব কথা ভেবেই তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। টলমল পায়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে বের হলে দেখতে পায় তার মা খাবার নিয়ে বসে আছে। সে তার মাকে বলে, মা বললাম তো ক্ষুধা নেই। জোর করো না প্লিজ। আমি কিন্তু খাইনি, তুই এখনো খাসনি বলে। তুই না খেলে আমিও খাবো না কিন্তু। মায়ের জেদের কাছে পরাজিত হয়ে সাফওয়ান খাওয়া শুরু করল। নিজে খাচ্ছে, সাথে মাকেও খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ হলে তার মা বলে, ঘুমিয়ে পড় বাবা, নিজেকে একটু রেস্ট দে। সাউদা ঠিক ফিরে আসবে দেখিস। ও তোকে ছাড়া থাকতেই পারবে না। অভিমান হয়েছে তো তাই আসতে দেরি করছে। সাফওয়ানের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলে তার মা। সাফওয়ান কিছুই বলে না। তার মা চলে গেলে সে আস্তে করে উঠে দরজাটা লাগিয়ে দেয়। তারপর চলে যায় কাবার্ডের কাছে।
সেখান থেকে বের করে আনে তার ডায়েরিটা। সাউদার দেওয়া সেই ডায়েরিটা। টেবিল থেকে একটা কলম নেয়, তারপর ডায়েরিটা হাতে করে চলে যায় বেকনিতে। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। চাঁদনি রাত আজ। চাঁদ তার সমস্ত মহিমা দিয়ে আলোকিত করে তুলেছে রাতটাকে। বেকনিতে দোলনা থাকা সত্ত্বেও সে ফ্লোরে বসে পড়ে এক পা ভাঁজ করে। তারপর ডায়েরিটা খুলে আগের লেখাগুলো পড়ে বেশ কিছু সময় নিয়ে। যতই পড়ছে ততই ভালোলাগায় ছেয়ে যাচ্ছে অন্তরটা। বিয়ের আগের টুকটাক অনুভূতি আর বিয়ের পর তাদের সংসার জীবনের কথাই লেখা আছে ডায়েরিটায়। লেখাগুলো পড়া হয়ে গেলে সে একটা ফাঁকা পেজে রিসেন্ট ঘটে যাওয়া ঘটনাগুলো লিখতে থাকে সংক্ষেপে। ডায়েরি এমন একটা জিনিস যা আমাদেরকে অতীতে নিয়ে যেতে পারে। আমরা যখন পুরনো কথাগুলো ডায়েরি থেকে পড়ি তখন সেই স্মৃতিগুলোই মনে হয় আমাদের চোখের পর্দায় এক এক করে ভেসে বেড়াচ্ছে। সাফওয়ান ডায়েরিতে লেখে, ভালোবাসা আমার, ভীষণ অভিমান হয়েছে আমার উপর। মাথা ঠিক ছিল না তো জান, না হলে তোমার সাফওয়ান কি কখনো এমন করেছে তুমিই বলো। করেনি তো। একবার করে ফেলেছি তাই এত বড় শাস্তি দিলে। নিজেকে তো আমার জীবন থেকে সরিয়ে নিলে, যে আসছে তাকেও সাথে করে নিয়ে গেলে। তার মুখের দিকে তাকিয়ে একটা সুযোগ দিতে কি পারতে না? আমি বুঝতে পারছি আমার তোমায় কতটা আঘাত করেছি। আমি তো আমার সাউদাকে চিনি। আমি তো বুঝতে পারছি আমার দেওয়া প্রথম আঘাতটা তোমার কোথায় লেগেছে। আমার আঘাতটা যে তোমার আত্মসম্মানের উপর লেগেছে। আর তোমার আত্মসম্মান যে কতটা প্রখর সেটাও আমি জানি। তাই তো আমাকে ছেড়ে গেলে। ধুরু, কি বলছি, আমি নিজেই তো তোমাকে ছেড়ে যেতে বললাম। লিখতে লিখতে সাফওয়ান নিজের প্রতি তাচ্ছিল্যের হাসি দেয়, এখানে তোমার কোনোই দোষ নেই। আজ যেই কষ্টগুলো পাচ্ছি সে সবগুলোই আমার নিজের অর্জন করা। শুধু শুধু তোমাকে দোষারোপ করছি। যেখানেই থাকো নিজের এবং যে আসছে তার খেয়াল রেখো। জীবনে যদি মনে হয় এই অপরাধী কাছে ফিরে এসে তাকে আরও একটা সুযোগ দেওয়া উচিত তাহলে প্লিজ ফিরে এসো। এর জন্য আমার যদি তোমার পায়ে ধরেও মাফ চাইতে হয় আমি চাইব। এটা আমায় লজ্জিত করবে না, বরং আনন্দ দেবে। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। চোখে ভিড় করা অশ্রুদের জন্য সাফওয়ান আর লেখাতে পারে না। ডায়েরিটা খোলা রেখেই ফ্লোরে রেখে দেয়। তারপর রূপার মতো দেখতে সেই চাঁদটার দিকে তাকিয়ে নিজের অশ্রুগুলো মুক্ত করে দেয়। কত সব স্মৃতি যে তার দৃশ্যপটে ভেসে উঠছে তা বলে শেষ করা যাবে না। এই চাঁদনি রাতে সে আর সাউদা রাত জেগে চাঁদ দেখত আর গল্প করত। অনেক সময় লং ড্রাইভেও যেত। যদিও সাউদা ঘোরাঘুরি থেকে বেশি পছন্দ করত সাফওয়ানের কাঁধে মাথা রেখে চাঁদ দেখা। চাঁদ দেখতে দেখতে যখন সাউদা তার কাঁধেই ঘুমিয়ে পড়ত তখন সাফওয়ান যত্ন করে তাকে আগলে নিত নিজের বুক পিঞ্জরায়। কোলে তুলে নিয়ে শুইয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পুনরায় টেনে নিত নিজের বুকে। আজও চাঁদ উঠেছে আকাশে। নিজেকে বিলীন করে আলো ছড়িয়ে দিচ্ছে ধরণীকে। কিন্তু আজ আর তার ভালোবাসার মানুষটি তার পাশে নেই। নেই তার সেই খুনসুটি দুষ্টুমি ভরা কথাগুলো। তার কাঁধে মাথা রাখা সেই প্রিয় মানুষটা যে আজ তার সাথে অভিমান করে হারিয়ে গেছে অজানায়। সাফওয়ান জানে না তার আর কখনো সৌভাগ্য হবে কি না সেই দিনগুলো ফিরে পাওয়ার। কিন্তু সে মনে প্রাণে একটাই দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে অতীতের মতো এইবারও সাউদাকে পুনরায় তাকে দেন। এইসব কিছু ভাবতে ভাবতেই সাফওয়ানের চোখ লেগে যায়। রাস্তায় চলা কিছু যানবাহনের টুংটাং আওয়াজে তার ঘুম ভাঙে। আশেপাশে নজর বুলালে সে বহু পারে কাল রাতে সে বেকনিতে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। মায়ের ডাক কানে আসলে সে বসা থেকে উঠতে গেলে নজর যায় খোলা ডায়েরিটার দিকে। লেখাগুলো সাউদার হাতে লাগছে বলে ডায়েরিটা হাতে তুলে নেয় পড়ার উদ্দেশ্য। প্রথম থেকে পড়ে যখন শেষের দিকে আসে সেখানকার লেখাগুলো দেখে সে চমকে যায়। মানে কি ভাই? তার জীবনে পুনরায় বসন্ত এসেছে মনে। সে সাউদা ব্যতীত অন্য কোন নারীর দিকে তাকানোর কথা ভাবতেও পারে না কখনো। তাহলে সাউদা এসব কি লিখে গেছে? হুড়মুড়িয়ে বসা থেকে উঠতে গেলে ডায়েরিটা তার হাত থেকে পড়ে যায়। ডায়েরিটা পড়ে গেলে সেটার ভেতর থেকে কয়েকটা ছবি বের হয়। সাফওয়ান ডায়েরি ও ছবিগুলো নিচ থেকে তুলে নেয়। ছবিগুলোর দিকে যখন তার নজর পড়ে তার মনে হয় মাথায় আকাশ ভেঙে পড়েছে। এইগুলো কিভাবে সম্ভব? সাত সকালে বসের ফোন পেয়ে অহনা যেন আকাশ থেকে পড়ল। সে এতটাই অবাক হয়ে গেছে যে ফোনটাও তুলতে ভুলে যায়। যার কারণে ফোনটা বাজতে বাজতেই একসময় কেটে যায়। তার বস আবার ফোন দিলে তখন সে নিজেকে স্বাভাবিক করে তারপর ফোন পিক করে। কানে রাখতেই শুনতে পায়, আসসালামু আলাইকুম মিস অহনা। ওয়ালাইকুমুস সালাম স্যার। স্যার এত সকালে ফোন দিয়েছেন যে, কোন জরুরি কাজ ছিল? না মানে স্যার আজ তো অফ ডে তাই বললাম আর কি। জি মিস অহনা। একটা পার্সোনাল বিষয়ে পরামর্শের জন্য আপনাকে কল দেওয়া। আপনি কিছু মনে করেননি তো? অহনা তো মনে মনে পুলকিত হয়। বস তার থেকে পরামর্শ নেওয়ার জন্য ফোন দিয়েছে।
সে খুশিতে গদগদ হয়ে বলে, না না স্যার, কি মনে করব? বলেন কি পরামর্শ লাগবে, আমি আমার সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ফোনে না মিস অহনা। আপনি কি আজ বিকেলে একটু দেখা করতে পারবেন? যদি ফ্রি থাকেন আর কি, না হলে থাক। না না স্যার, আমি আজ ফ্রিই থাকব। কোথায় দেখা করতে হবে বলেন? আচ্ছা, আমি আপনাকে সময় আর জায়গার নাম মেসেজ করে দিচ্ছি। এখন তাহলে রাখি। ওকে স্যার, বাই। আল্লাহ হাফেজ। কথাগুলো বলে অহনার ফোন রেখে দেয়। তার সামনে বসা আরেকজন যুবককে বলল, পাখি খাঁচায় বন্দী হওয়ার জন্য একটু বেশিই খুশি। তা তো হবেই। কারণ তুই জানিস না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কথাটা বলে দুজন যুবকই উচ্চস্বরে হাসতে থাকে। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। বিকেল ভোর 4:30। অহনা একটা কালো কালারের শাড়ি পরে সুন্দর করে পরিপাটি হয়ে বের হয় বসের সাথে দেখা করার উদ্দেশ্য। শাড়িটি বেশ পাতলাই, তার সাথে স্লিভলেস ব্লাউজ। মুখে প্রয়োজনের চেয়ে বেশি মেকআপ আর পিঠ পর্যন্ত চুলগুলো খোলাই রেখেছে। বাসা থেকে বের হওয়ার আগ পর্যন্ত একটু পরে পরেই আয়নায় নিজেকে দেখছিল। না, তার মতে তাকে নজরকাড়া সুন্দরী লাগছে। সে ঠিকানা অনুযায়ী ব্লু ক্যাফে তে এসে পড়ে। ভেতরে ঢুকে সে একটু না অনেক বেশিই অবাক হয়ে যায়। বেশ দামি ক্যাফে লাগছে। কিন্তু তার চেয়ে বেশি অবাক করা বিষয় হলো পুরো ক্যাফেটা খালি। শুধু একটা টেবিলে তার বসে বসে আছে। সে পা চালিয়ে তার বসের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হাসি হাসি মুখ করে তাকে ডাক দেয়। তার বসে তাকে বসতে বললে সে বসে পড়ে। অহনার 2 কাপ কফি তার টুকটাক স্ন্যাক্স অর্ডার করে। হালকা পাতলা খেয়ে অহনা বলে, সাফওয়ান স্যার, আপনি যে জন্য দেখা করতে বললেন সেটাই তো এখনো বললেন না। ওহো, দেখেছেন বলেই গিয়েছি। আচ্ছা শুনুন। অহনা তার কথা শোনায় মনোযোগ দেয়। সাফওয়ান তাকে বলতে শুরু করে, আচ্ছা ধরুন আপনি একজনকে অনেক বিশ্বাস করেন। কিন্তু সে কোন একটা কারণবশত আপনাকে ধোঁকা দিল। আপনার ভালোবাসার মানুষটিকে ভুল বুঝিয়ে আপনার থেকে দূর করে দিল। এমতাবস্থায় আপনি সেই ব্যক্তিটিকে কি করবেন? অহনা সাফওয়ানের কথা শুনে বেশ অবাক হয়, সেই সাথে তরতর করে ঘামতে থাকে। সাফওয়ান তার ঘর্মাক্ত মুখটা দেখে একটা বাঁকা হাসি দিয়ে কফিতে একটা চুমুক দেয়। সাফওয়ানের বাঁকা হাসি আউর চোখে দেখে ফেলে অহনা। তা দেখে সে আরও ঘামতে শুরু করে। তাহলে কি সাফওয়ান কোনভাবে জেনে গেল সত্যিটা? এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। সাফওয়ান নিজ থেকেই বলে, কি হলো মিস অহনা, বললেন না তো এমন বেইমানের সাথে কি করবেন? অহনা তোতলাতে তোতলাতে বলে, সাধ্যে থাকলে তাকে কঠিন তম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আর যদি সাধ্যের বাহিরে থাকে তাহলে উপরওয়ালার কাছে বিচার দিয়ে রাখব। উনি তার বিচার করবেন। একদম ঠিক। এখন আমার সাধ্য আছে তাকে চরম থেকে চরম শাস্তি দেওয়ার। এখন আপনিই বলুন আপনাকে কি শাস্তি দেব? এই পর্যায়ে অহনার রুহু পর্যন্ত কেঁপে ওঠে। সে বুঝতে পারে তার কার্যকলাপ জেনে গিয়েছে সাফওয়ান। তাও সে নিজেকে বাঁচাতে বলে, আপনি কি বলছেন স্যার? আমাকে কেন শাস্তি দেবেন? আমি কি করেছি? আপনি কিছু করেননি বুঝি? অহনা অবুঝ হওয়ার ভান ধরে মাথা না বোধক নাড়ায়। সাফওয়ান তার কোটের পকেট থেকে কয়েকটা ছবি বের করে অহনার সামনে রাখে। তারপর বলে, দেখেন তো এখন বুঝতে পারছেন কি না? অহনা কাপা কাপা হাতে ছবিগুলো হাতে নেয়। ছবিগুলো দেখে সে আরে ভয় পেয়ে যায়। ছবিগুলোতে সাফওয়ান আর তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। ছবিগুলো দেখে যে কেউ বলে দেবে তারা গভীর সম্পর্কে আছে। কিন্তু আসলে তার কিছুই না। হাতে প্রমাণ থাকা সত্ত্বেও নিজেকে বাঁচানোর জন্য অহনা বলে, স্যার এইসবের কিছুই আমি জানি না। বিশ্বাস করুন স্যার। সাফওয়ান বুঝে যায় এই মেয়ে এত সহজে মুখ খুলবে না। তাই সে মেসেজ করে ক্যাফের বাহিরে থাকা তার বন্ধু আহনাফকে। আহনাফ মিনিটের মধ্যে 2 জন মহিলাসহ ক্যাফেতে ঢোকে। সাফওয়ানের কাছে এগিয়ে এসে বলে, তোর সামনেই কি কার্যক্রম করব নাকি আলাদা কোন প্লেসে? অবশ্যই আমার সামনে। আমার বউকে ভুলভাল বুঝিয়ে আমার থেকে দূরে করেছে, তাকে শাস্তিটাও আমিই দেব এবং আমার সামনে রেখেই। তুই উনাদের মহিলা 2জনকে উদ্দেশ্য করে বলে, বল যেভাবে হোক কথা বের করতে। লাগলে আধমরাও করে ফেলতে পারিস। কিন্তু একেবারে মারিস না আবার। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। কথাটা বলা একটা শয়তানি হাসি দিয়ে অহনার দিকে তাকায় সাফওয়ান। অহনা, সে তো হতভম্ব হয়ে তাদের কথাগুলো শুনছিল। সাফওয়ানের লাস্টের কথাগুলো শুনে সে দৌড়ে ক্যাফে থেকে বের হতে যাবে তার আগেই পালোয়ানের মতো 2জন মহিলা তাকে ধরে ফেলে। তারপর দেওয়া শুরু করে দে দানাদান।
একজন মহিলা অহনার হাত চেপে ধরে আছে, আরেকজন তাকে ইচ্ছা মতো চড়াচ্ছে। সাফওয়ান ও আহনাফ কফি খেতে খেতে তাদের কার্যকলাপ দেখছে। 15-20 মিনিটের মতো মার খাওয়ার পর পালোয়ান মহিলাটা বলে, এখন কি বলবি নাকি আরো কয়েক ঘা দেওয়া লাগবে? অহনা ফুটবল গলায় বলে, বলছি। একজন মহিলা অহনার চুলের মুঠি ধরে টেনে এনে সাফওয়ানের পায়ের সামনে ফেলে অহনা বলতে শুরু করে, সাউদার বাবা আর আমার বাবা বাল্যকালের বন্ধু। ওর বাবা পড়ালেখা করে প্রতিষ্ঠিত হতে পারলেও দরিদ্রের তাড়নায় আমার বাবা তা করতে পারে না। পরে রয় অজপাড়া গায়ে। আমি যখন 8ম শ্রেণীতে পড়ি তখন একদিন বাবা এসে বলে শহরে একটা বড় অফিসে তার পিয়নের চাকরি হয়েছে। আমরা সবাই শহরে যাব। এখানে আসার পর জানতে পারি আমার বাবা যেই অফিসে পিয়নের চাকরি করে সেই অফিসের বস সাউদার বাবা। তারপর থেকে তারা তাদের সাথে আমাদের পুনরায় কথাবার্তা শুরু হয়। তারাই হয়ে উঠে আমাদের পরম আত্মীয়। তাদের বাসা যাতায়াত করতে করতে সাউদার সাথে আমার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। যেহেতু আমরা সমবয়সী ছিলাম, সাউদা আমাকে বান্ধবী চেয়েও বেশি কিছু মনে করলেও আমি ওকে সামান্য বান্ধবীও মনে করতাম না। সবসময় ওকে আর ওর ভাগ্যকে হিংসা করতাম। ভাগ্যক্রমে একই ভার্সিটিতে আমরা চান্স পেয়ে যাই। সাউদা যেমন সাফওয়ান স্যারকে দেখে ভালোবেসে ফেলেছিল, আমিও তার প্রতি মুগ্ধ হয়ে তাকে কিছুটা ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তখন তার আর্থিক অবস্থা আমাদের মতোই ছিল। সারাটা জীবন অসচ্ছলতার মধ্যে থেকে ভবিষ্যতেও যাতে এমন অসচ্ছলতার মধ্যে না থাকতে হয়, তাই আমি সাফওয়ান স্যারের প্রতি হওয়া আমার অনুভূতিগুলোকে তেমন পাত্তা দিতাম না। কিন্তু সাউদা ভীষণ পাগল ছিল সাফওয়ান বলতে। ওর দিন শুরু হতো সাফওয়ানের কথা বলে আর শেষও হতো সাফওয়ানের কথা দিয়ে। এত মার খাওয়ার পর অহনা এতগুলো কথা বলতে বলতে হাঁপিয়ে যায়। সে ফুটবল চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, একটু পানি দেন না, গলাটা ভীষণ শুকিয়ে গেছে। সাফওয়ান আহনাফকে ইশারা করে অহনার জন্য পানি আনতে। আহনাফ পানি এনে অহনাকে দিলে সে ঢগর করে পুরো বোতল শেষ করে ফেলে। সাফওয়ান তাকে গম্ভীর গলায় বলে, শুরু করো, না হলে একটু আগের কাজটা আবার শুরু হবে। অহনা ভয় পেয়ে বলতে শুরু করে, সাফওয়ানের প্রতি সাউদার এত ভালোবাসা আমার সহ্য হচ্ছিল না। তাই তাকে সাফওয়ানের বিরুদ্ধে প্রতিনিয়ত আজেবাজে কথা বলতাম। সাফওয়ানের চরিত্র খারাপ করতে চাইতাম সাউদার সামনে। এর মধ্যে আমার পরিচয় হয় আমাদের ভার্সিটির এক সিনিয়র রাকিবের সাথে। তার সাথে প্রথমে আমি বন্ধুত্ব করি, যখন দেখি সে বড়লোক। বন্ধুত্বের এক পর্যায়ে তাকে ফাঁসিয়ে নাকি নিজে ফেঁসে বিয়ে করে ফেলি আমরা। এই কথাটা একমাত্র সাউদা জানত। ও প্রথম থেকেই আমাকে রাকিবের ব্যাপারে সাবধান করত, কিন্তু আমার মাথায় তখন বড়লোক হওয়ার ভূত চেপে বসেছিল। আমি ভাবতাম আমি যেমন সাফওয়ানকে সাউদার চোখে খারাপ বানাতে চাইতাম, সাউদাও আমাকে এইভাবে বোকা বানাতে চাচ্ছে। তাই সাউদার সাথে সম্পর্ক শেষ করে দিলাম। পরিবারকে আমার বিয়ের কথা জানালে আমার বাবা মা আমাকে ত্যায্য করে। আমিও তাদের পাত্তা দেই না। রাকিবের সাথে চলে আসি। শুরু করি সুখের সংসার। কিন্তু আমার এই সুখ 2 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল। রাকিবের সাথে সংসার করার এক পর্যায়ে আমি বুঝতে পারি ও একটা চরম লেভেলের প্লেবয়। ওর সাথে সম্পর্ক খারাপ হওয়ার এক পর্যায়ে রাকিব আমাকে তালাক দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দেয়। বাবা মার কাছে গেলে তারাও আমাকে ফিরিয়ে দেয়। শেষে আর কাউকে না পেয়ে সাউদার সাথে যোগাযোগ করি। সবাই ফিরিয়ে দিলেও সে আমাকে ফিরিয়ে দেয় না। আমাকে একটা গার্লস হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেয় আর সাথে একটা পার্ট টাইম জবও দেয়। সেই সাথে পড়ালেখাটাও শুরু করি আবার। অনেক কষ্ট করে পড়ালেখাটা শেষ করি। সাউদার সাথে আমার মাঝে মধ্যেই কথা হতো। ও আগের মতোই আমাকে সব শেয়ার করত। ওর এত সুন্দর সুখী সংসার দেখে আমি আবারও তাকে হিংসা করতে শুরু করি। এর মধ্যে ওকে বলি সাফওয়ানের অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দিতে। সাউদা প্রথমে না মানলেও একটু কেঁদে কেটে বলাতেই ও রাজি হয়ে যায়। প্রথমে একটা সাধারণ পোস্টে চাকরি পেলেও সাফওয়ানের কাছাকাছি যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে নিজের যোগ্যতা প্রমাণ করতে শুরু করলাম। একসময় তাতে সফলও হলাম। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। এই পর্যায়ে অহনা আবার চুপ হয়ে যায়। আহনাফ তাকে বলে, তারপর সাফওয়ানের এ হওয়ার পর প্রায়ই তার আশেপাশে থাকতে হতো। তখন আমার মাথায় একটা প্ল্যান আসে। সাউদাকে সরিয়ে নিজে সাউদার জায়গায় যাওয়ার চিন্তা হয় আমার। তাই নানাভাবে সাফওয়ানকে আমার প্রতি ফুটবল করতে চাইতাম। কিন্তু সাফওয়ান নারী বলতে শুধু সাউদাকেই বুঝত। বুঝলাম এইভাবে হবে না। তাই সাউদাকে ফোন দিয়ে বলতাম সাফওয়ান তাকে ছেড়ে চলে যাবে, সে বন্ধা বলে। তাকে আরও নানান বাজে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করতাম। একসময় বুঝতে পারি আমার কাজটা সফল হচ্ছে। সাফওয়ান তার নতুন বিজনেসের কাজে বিজি থাকত, তাই সে এসবের কিচ্ছু জানত না। একদিন সাউদাকে বলি সাফওয়ান আমাকে প্রপোজ করেছে। সে বিশ্বাস করে না। তাই তাকে কিছু ছবি দেখাই।
ছবিগুলো আমার আর রাকিবের ছিল। সেগুলোতে আমি রাকিবের জায়গায় সাফওয়ানের মুখ লাগিয়ে দেই একজন এডিটরের মাধ্যমে। সাউদা তারপরেও বিশ্বাস করে না। সে আমাকে বলে, যেদিন সাফওয়ান নিজ মুখে আমাকে তার জীবন থেকে চলে যেতে বলবো ওইদিন আমি সাউদা বিনা বাক্যে তোদের লাইফ থেকে চলে যাব। সাফওয়ানের মনে হচ্ছে তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। অহনাকে খুন করে ফেললেও তার শান্তি হবে না। অহনা বলতে থাকে, -23 জুলাই, সেদিন সাফওয়ানের জন্মদিন ছিল। সাউদা আমাকে অনেক আগেই বলেছিল সেদিন সাফওয়ানকে নাকি কি স্পেশাল গিফট দেবে। আমি ভেবে রাখি ওই দিন এমন কিছু করব যাতে সাফওয়ান রেগে সাউদাকে উল্টোপাল্টা কিছু বলে দেয়। সাউদাই আমাকে একবার বলেছিল সাফওয়ান সহজে রাগে না, আর যখন রাগে তখন রাগের মাথায় কি থেকে বলে দেয় সে নিজেও জানে না। সেদিন আমি সাফওয়ানকে পার্কে ডেকে প্রপোজ করি। সে আমাকে রিজেক্ট করে দেয়। তখন তাকে সাউদার নামে আজেবাজে কথা বলে রাগিয়ে দেই। তারপর যা হওয়ার তাই হলো। সাফওয়ান বাসায় গিয়ে সাউদাকে কি বলে জানি না, কিন্তু তার কয়েকদিন পর অফিসে একজনের কাছে শুনতে পাই সাউদাকে নাকি পাওয়া যাচ্ছে না। আমি বুঝতে পারি আমার প্ল্যান সফল হয়েছে। সব কথা শেষ করে অহনা চুপ হয়ে যায়। উপস্থিত চারজন মানুষ তার এমন জঘন্য কর্মের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। এত ভালোবাসা, এত সাহায্যের প্রতিদান মেয়েটা এইভাবে দিল। সাফওয়ান হুট করে উঠে দাঁড়ান। তার দাঁড়ানো দেখল আহনাফও বসা থেকে উঠে। সাফওয়ান আহনাফের কাছে গিয়ে তার কোমরের পেছনে থেকে গানটা নিয়ে অহনার উদ্দেশ্য শুট করে। সাফওয়ানের নিশানা এত ভালো না হওয়ায় গুলিটা অহনার হাতের বাহুর পাশ ঘেঁষে চলে যায়। সাফওয়ান তাকে আবার শুট করতে গেলে আহনাফ তাকে ধরে আটকিয়ে দেয়। সাফওয়ান রাগে পাগল গিয়েছে। সে চিৎকার করে বলছে, ছাড় আমাকে, ওকে আমি শেষ করে দেব। ওর এত বড় কলিজা আমাদের সম্পর্কে ফাটল ধরালো। ওর জন্য আমি আমার সাউদাকে কত জঘন্যভাবে কষ্ট দিয়েছি। ওর বেঁচে থাকার কোন কারণ নেই। নরকের কীট একটা, যার জীবনে যায় তার জীবনই শেষ করে দেয়। ছাড় তুই আমাকে। ওরে না শেষ করা পর্যন্ত আমার শান্তি হবে না। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। আহনাফ একা সাফওয়ানকে শান্ত করতে পারছে না দেখে ক্যাফের কয়েকজন ওয়েটার এসে তাকে পেছনে থেকে ঝাপটে ধরে। আহনাফ মহিলাগুলোকে বলে অহনাকে হসপিটালে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করিয়ে তারপর কারাগারে পাঠাতে। কারাগারের কথা শুনে অহনা তার ব্যথা ভুলে গিয়ে বলে, কারাগারে? জি মিস অহনা, আমি ইন্সপেক্টর আহনাফ খান। আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হলো এখন এই মুহূর্তে। ইউ আর আন্ডার এরেস্ট। অহনা বুঝতে পারে আহনাফের পাশে দাঁড়ানো মহিলাগুলোও পুলিশের লোক। সিভিল ড্রেসে এসেছে তারা। অহনা অনেক কষ্ট করে উঠে মহিলাগুলোর সাথে চলে যায়। এইদিকে সাফওয়ান এখনো রাগে হাঁসফাঁস করছে। আহনাফ ওয়েটারগুলোকে বলে সাফওয়ানকে ছেড়ে দিতে। তারা ছেড়ে দিলে সাফওয়ান হাঁটু গেড়ে নিচে বসে পড়ে আর চিৎকার দিয়ে কাঁদতে থাকে। সাউদা, আই অ্যাম সরি। প্লিজ আমাকে মাফ করেও দাও। ফিরে এসো আমার জীবনে। আহনাফ তার সামনে গিয়ে হাঁটু গেড়ে তার পাশে বসে সাফওয়ানকে জড়িয়ে ধরে। সাফওয়ানও তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ক্যাফেতে থাকা ওয়েটার আর ম্যানেজারও তার কান্না দেখে চোখের পানি ছেড়ে দেয়। সবাই বলে পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু পুরুষ মানুষ কাঁদে। তারা তাদের প্রিয় নারীটিকে হারিয়ে প্রচণ্ড কাঁদে, একদম পাগলের মতো। কিন্তু সমাজের বানানো নিয়ম অনুযায়ী শব্দ করে বা চিৎকার করে কাঁদে না। তাদের কান্নার আওয়াজ হয় না। পুরুষ মানুষের কান্নার সাক্ষী হয় শুধু তার চোখের পানিগুলো। 5 বছর পর। আমরা ছোটবেলা বইয়ে একটা প্রবাদ অনেক বেশিই পড়েছি। প্রবাদটা হলো সময় এবং নদীর স্রোত কারো জন্য থেমে থাকে না। তা বয়ে চলে আপন গতিতে, আপন নিয়মে। দেখতে দেখতে সাফওয়ান সাউদার জীবন থেকে 5টি বছর চলে যায়। সাফওয়ান আজও খুঁজে বেড়ায় তার একান্ত প্রিয় নারীটিকে। যে তার উপর অভিমান করে, তার থেকে এক আকাশ পরিমাণ কষ্ট পেয়ে হারিয়ে গেছে অজানায়। এই গল্পের সকল পর্ব এবং আপডেট জানতে সাদিয়ার গল্পের জগৎ পেজটাকে ফলো করতে পারেন। একজন নারী পাগলের মতো ছুটে বেড়াচ্ছে হসপিটালের এদিক থেকে সেদিকে। সে বুঝতে পারছে না কি করবে তার সন্তানকে বাঁচানোর জন্য। ডাক্তার বলেছে তার সন্তানকে বাঁচাতে জরুরি ভিত্তিতে 2 ব্যাগ রক্ত লাগবে। ছেলে মেয়ে দুটোর জন্যই তো তার এত লড়াই, ওরাই যদি সুস্থ সবল না থাকে তাহলে কিসের জন্য এত লড়াই। সারাদিন না খেয়ে দৌড়াদৌড়ি করার ফলে রমণীটি আর নিজেকে সুস্থ রাখতে পারে না। মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে পেছনে থেকে কেউ একজন এসে তাকে ধরে ফেলে। যুবকটি একটু ঘাবড়েই যায়। সে রমণীটিকে পাশের ওয়েটিং সিটে বসিয়ে দিয়ে তাকে ডাকার জন্য তার মুখের দিকে তাকালে যুবকটির বুক যেন কেউ খামচে ধরে। অস্ফুট স্বরে ডেকে ওঠে, ভাবি, চলবে।